হাই স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বাংলার শিক্ষক ফারুক স্যার আবার ফিরে এলাম তোমাদের বাংলার ভাষা চর্চার দ্বিতীয় অধ্যায় পড়ানোর জন্য। দ্বিতীয় অধ্যায় আছে কি? ধ্বনি পরিবর্তনের কারণ ও তার ধারা। এর আগে আমাদের বাংলার অনেকগুলো ভিডিও ছাড়া হয়ে গেছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে গিয়ে বা এই ভিডিওর লিঙ্কে তোমরা পেয়ে যাবে। তো আসা যাক আমাদের মূল আলোচনার বিষয়ে। মূল আলোচনার বিষয় আমি বললাম অষ্টম শ্রেণীর ভাষা চর্চার দ্বিতীয় অধ্যায় কি? ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। তো ছাত্রছাত্রীরা, এই হচ্ছে তোমাদের বাংলা ভাষা চর্চা অষ্টম শ্রেণী। এটা তোমাদের পাঠ্য বই, যেটা তোমাদের সকলের কাছে আছে। আর আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। তো আমরা আগে এখানে শিখব ধ্বনি পরিবর্তন কি ও তার কারণ। ধ্বনি পরিবর্তন কি বলছে? ধ্বনি পরিবর্তন বলতে একটি শব্দের মধ্যে থাকা ধ্বনিগুলির পরিবর্তনকে বোঝায়। তাহলে ছাত্রছাত্রীরা, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ধ্বনি আর শব্দ দুটোই তো এক, এর মধ্যে পার্থক্য কি আছে? না, দুটোর মধ্যে পার্থক্য আছে। বলছে ধ্বনি, এই যে থাকা, এই থাকার থয় আকার থা, এটা হলো ধ্বনি। আর শব্দ থয় আকার কয় আকার থাকা, এটা হলো একটা শব্দ। যার ফলে নতুন শব্দ তৈরি হয় বা পুরাতন শব্দের উচ্চারণ পরিবর্তিত হয়। যেমন উদাহরণ কিভাবে বুঝবে যে পুরাতন শব্দ ধ্বনি পরিবর্তন হয়ে নতুন শব্দে পরিণত হয়েছে? সেটা দেখো, আমরা 500 থেকে শব্দটি দ্রুত উচ্চারণ করলে কি হয়? দ্রুত উচ্চারণ করলে হয় 500। তাহলে যেখানে চ ধ্বনি তালিবস্য ধ্বনিতে পরিবর্তিত হয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো ছাত্রছাত্রীরা, 500 পয়চন্দ্রবিন্দু আকার চ তালিবস্য, আর 500 পয় আকার তালিবস্য তালবেশ্বয়ে ওকার। এখন সমাজে এমন রীতিনীতি হয়ে গেছে, মানুষ সবেতে দ্রুত তাড়াহুড়ো করে। সেই উচ্চারণের ক্ষেত্রেও মানুষ আরামপ্রিয়তা আর তাড়াতাড়ি খোঁজে। তাই আরামপ্রিয়তা আর তাড়াতাড়ির জন্য আমাদের মাঝে মাঝে ধ্বনি পরিবর্তন হয়ে যায়। আবার এখানে দেখো, বাঘ বয়াকার ঘ, বাঘ থেকে বয়াকার গ, বাঘ শব্দের ঘ পরিবর্তিত হয়ে গ হয়েছে, যা একটি আরামপ্রিয়তার উদাহরণ। আগেই বলেছি, মানুষ সব জিনিসই আরামপ্রিয়তা খোঁজে, উচ্চারণের ক্ষেত্রেও আরামপ্রিয়তা খুঁজছে, তাই এই পরিবর্তন। সামাজিক পরিবর্তনের প্রভাবেও ভাষার ধ্বনিতে পরিবর্তন আসে। এই সামাজিক মানে কি? আমরা যেখানে বসবাস করি, আশেপাশের অংশকে নিয়ে আমরা সমাজ বলি। এই সামাজিক আমরা পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গের অনেক জেলা আছে, জেলা ভিত্তিক অন্যান্য জেলায় গেলে তোমরা লক্ষ্য করবে যে ভাষার ধ্বনির পরিবর্তন হচ্ছে। তো যা যাক, পরিবর্তন কি বুঝতে পারলাম, পরিবর্তনের কারণটা আমরা লক্ষ্য করব। তো ছাত্রছাত্রীরা, ধ্বনি পরিবর্তনের কারণ আগের স্লাইডে বলে বুঝতে পেরেছো তোমরা ধ্বনি পরিবর্তন কি, এর কারণটা কি এই স্লাইডে দেখব। দেখো কি বলছে, বাক যন্ত্রের আরাম প্রিয়তা। প্রথমেই বলেছি মানুষ আরাম মানে অলসতা ভাব নিয়ে সবকিছু কাজে এগিয়ে যায়। তো এই আরামটাকে মানুষ কি উচ্চারণের ক্ষেত্রেও করতে চাইছে। বলছে উচ্চারণের শ্রম কমানোর জন্য, উচ্চারণের শ্রম কমানোর জন্য দ্রুত ও সহজভাবে উচ্চারণ করার প্রবণতা থেকে ধ্বনি পরিবর্তন হয়। বলছে মানুষ কঠিন কাজ বা কঠিন পরিস্থিতি সবকিছু থেকে দূরে সরে যেতে চায়, তাই
এই উচ্চারণের ক্ষেত্রেও মানুষ শ্রম কমাতে চাইছে আর আরামপ্রিয়তা খুঁজতে চাইছে, যার কারণেও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। দ্রুত উচ্চারণ বলছে শব্দ দ্রুত উচ্চারণ করার সময় স্বর ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হতে পারে। স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, আর ব্যঞ্জন ধ্বনি তো বুঝতেই পারছো। বলছে দ্রুত উচ্চারণের সময় স্বরধ্বনিও পরিবর্তন হতে পারে, ব্যঞ্জন ধ্বনিও পরিবর্তন হতে পারে। যেমন আগেই একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদের, 500 সেটা 500 হয়েছে, এটা কিন্তু দুটোই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, চ ধ্বনি থেকে তালিব স ধ্বনিতে গেছে। আঞ্চলিক প্রভাব, এর আগেই বললাম আঞ্চলিক, আমরা হাওড়া জেলায় বাস করি, অন্যান্য জেলায় গেলে ভাষার পরিবর্তন দেখা যায়, ধ্বনির পরিবর্তন সেটা। তো কোন অঞ্চলের ভাষার উপর অন্য অঞ্চলের ভাষার প্রভাবের কারণেও কি হয়, ধ্বনি পরিবর্তন হয়। অন্য ভাষার সাহচর্য বলছে অন্য কোনো ভাষার সংস্পর্শে আসার কারণেও ধ্বনি পরিবর্তন হয় বা ঘটে। এবারে ছাত্রছাত্রী আমরা আগের স্লাইডগুলোতে দেখলাম ধ্বনি পরিবর্তন কি, ধ্বনি পরিবর্তনের কারণ কি। এখন আমরা লক্ষ্য করব ধ্বনি পরিবর্তনের ধারা ও সূত্র। কি বলছে, ধ্বনি আগম বলছে যখন কোনো শব্দকে আরো সহজভাবে বা সৌন্দর্যপূর্ণভাবে উচ্চারণ করার প্রয়োজন হয়, তখন সেই শব্দের সাথে একটি নতুন ধ্বনি যুক্ত হয়। এই নতুন ধ্বনিটিকে এই নতুন ধ্বনিটি শব্দের শুরুতে, মধ্যে বা শেষে আসতে পারে। বলছে কি, আমরা শুদ্ধ করে উচ্চারণ করার সময় যে কোনো ধ্বনি আসতেই পারে, সেটা সামনেও আসতে পারে, মাঝেও আসতে পারে, পরেও আসতে পারে। উদাহরণ কি বলছে, উদাহরণে কি বলছে, স্টেশন থেকে স্টেশন হয়ে গেল। প্রথমে দন্তের শয়টয় একার ছিল, এখানে দন্তের শয়টয় হর্ষই হয়ে গেল, আবার আগে একটা হর্ষইকার যুক্ত হল। প্রকারভেদ আমরা জানবো ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ। বলছে স্বরাগম মানে স্বরধ্বনির আগম মানে আসা। তো বলছে শব্দের শুরুতে, মাঝে বা শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। বলছে শব্দের শুরুতে, মাঝে বা শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। উদাহরণ স্কুল, দন্তের শয় কয়ে হর্ষৌ ল, স্কুল, তা থেকে কি উচ্চারণ হচ্ছে, স্কুল, হর্ষই দন্তের শয় কয়ে হর্ষৌ ল। তাহলে এখানে আমরা দেখলাম আগে স্বরবর্ণের আগম হয়েছে বা স্বরধ্বনির আগম হয়েছে। মুক্তা থেকে হচ্ছে মুকুতা, তাহলে এই যে হর্ষৌ এটা এসেছে মাঝে। বুঝতে পারছো ছাত্রছাত্রীরা স্বরাগম কি হলো। এবারে আসছি ব্যঞ্জনাগম। কি ব্যঞ্জনাগম শব্দের অর্থ হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনির আগমন। বলছে শব্দের শুরুতে, মাঝে, শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলে তাকে ব্যঞ্জনাগম বলা হয়। যেমন উদাহরণ পটল, তা থেকে হচ্ছে পলতা। এখানে টটা উজ্জ হয়ে গেল, উজ্জ হয়ে গিয়ে
লয়ের আগমন ঘটলো, এটাই হলো ব্যঞ্জন আগম। আগে আমরা দেখলাম আগম মানে আগমন ঘটা, এখন দেখব আমরা ধ্বনির লোপ, যেটা মানে কি উঠে যায় বা উজ্জ হয়ে যায়। এখানে ধ্বনি লোপ বলতে কি বুঝি? ধ্বনি লোপ বলতে শব্দ উচ্চারণের সময় দ্রুততা, শ্বাসাঘাত বা অন্য কোনো কারণে শব্দের কোনো ধ্বনি বা বর্ণ বিলুপ্ত হয়ে যাওয়াকে বোঝায়। আগেই বললাম যেটা লুপ্ত হয়ে যায় সেটা বিলুপ্ত হয়ে যাওয়াকে বোঝায়, যা উচ্চারণ সহজ বা সংক্ষিপ্ত করার একটি প্রক্রিয়া। এই ধ্বনি বা স্বরধ্বনিটি কি বলছে? শব্দের শুরুতে, মাঝে বা শেষে লোপ পেতে পারে এবং এটিকে স্বরলোপ, ব্যঞ্জন লোপ হিসাবে চিহ্নিত করা হয়। বলছে স্বরধ্বনি হোক ব্যঞ্জন ধ্বনি হোক, সেটা লোপ পেতে পারে। সেটা কি শব্দের মাঝেও পেতে পারে, শুরুতেও পেতে পারে, শেষেও পেতে পারে, তাই এটা ধ্বনি লোপ। তো আমরা জানবো আদি স্বরলোপ। আদি মানে হচ্ছে, আদি শব্দের অর্থ হচ্ছে আগে। আগে যে সব স্বরধ্বনিগুলো লোপ পায় সেগুলো আমরা দেখব। বলছে শব্দের শুরুতে ধ্বনি, শব্দের শুরুতে স্বরধ্বনি লোপ পায়, যেমন উদুম্বর। উদুম্বর, উদুম্বর থেকে হলো ডুমুর, এই হর্ষ লোপ পেয়ে গেল। তারপর উদ্ধার থেকে ধার, হর্ষ লোপ, যেহেতু স্বরধ্বনি হর্ষ আগেই লোপ হয়েছে তাই আদি স্বরলোপ বলছে। আলাবু, অলাবু, অলাবু থেকে উচ্চারণ হলো লাউ, যেটার অ লোপ পেয়ে গেছে। মধ্য স্বরলোপ বা মধ্যবর্তী স্বরধ্বনির লোপ, শব্দের মাঝখানে স্বরধ্বনির লোপ পায়, শব্দের মাঝখানের স্বরধ্বনি লোপ পায়, যেমন অগ্নি, অগ্নি, এখানে অগ্রি। সুবর্ণ, এখানে বলছে স্বর্ণ। দেখো ছাত্রছাত্রীরা, আগের স্লাইডে তোমরা ধ্বনি লোপ সম্পর্কে পড়েছো, এখন তোমরা দেখতে পাচ্ছ ধ্বনির রূপান্তর। রূপান্তর কথার অর্থ হচ্ছে রূপের অন্তর, মানে একটা রূপ থেকে আর একটা রূপে চলে যাওয়া। এখানে কি বলছে দেখো, ধ্বনি রূপান্তর হলো একটি ধ্বনি পরিবর্তনের এমন একটি প্রক্রিয়া যেখানে শব্দের মধ্যে থাকা একটি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়। বলছে ধ্বনি রূপান্তরিত এমন যে তোমার একটি ধ্বনি পরিবর্তিত হয়ে সেটা স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি হতে পারে, পরিবর্তন হয়ে যেটা হয় সেটাকেই বলা হচ্ছে ধ্বনির রূপান্তর, যার ফলে শব্দের রূপ পরিবর্তিত হয়। আগেই বলেছি রূপান্তর মানে রূপের পরিবর্তন। এটি ধ্বনি পরিবর্তনের একটি উল্লেখযোগ্য রীতি। ধ্বনি রূপান্তর হলো ধ্বনি পরিবর্তনের একটি উল্লেখযোগ্য রীতি, যেখানে একটি ধ্বনি নিজের রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে। বলছে যেখানে ধ্বনি পরিবর্তিত হয়ে, একটি ধ্বনি পরিবর্তিত হয়ে আরেকটি নতুন ধ্বনিতে রূপান্তরিত করে, যেমন অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন ইত্যাদি এর অন্তর্ভুক্ত। বলছে এই ধ্বনি রূপান্তরের মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলো? অভিশ্রুতি, স্বরসঙ্গতি আর সমীভবন। চলো দেখা যাক। ধ্বনি রূপান্তরের মূল ধারণা। ধ্বনি রূপান্তরের মূল ধারণা, ধ্বনির পরিবর্তন
কোনো শব্দকে উচ্চারণের সময় বা শব্দের মধ্যে থাকা ধ্বনিগুলো একে অপরের প্রভাবে বা অন্য কোনো কারণে পরিবর্তিত হয়। স্বরব্যঞ্জন, এই পরিবর্তন স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। আর রূপান্তর, একটি ধ্বনি অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়, ফলে শব্দটি নতুন বা পরিবর্তিত রূপ তৈরি হয়। ধ্বনির রূপান্তর বলছে একটি ধ্বনির পরিবর্তিতে অন্য ধ্বনির আগমন। এর অন্তর্ভুক্ত কিছু সূত্র হলো, এর আগে আমি তোমাদের বলেছিলাম কি অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সেগুলোই আলোচনা হবে। বলছে অপিনিহিতি। অপিনিহিতি কি বলছে? শব্দের মধ্যে থাকা হস্যই বা হস্যৌ ধ্বনি শব্দের আগে উচ্চারিত হলে যে পরিবর্তন ঘটে তাকে অপিনিহিতি বলে। যেমন যোগ্য, যজ্ঞ থেকে কি হচ্ছে যোগ্য, যেমন আমাদের এটা উজ্জ হয়ে যাচ্ছে। কন্যা, কন্যা থেকে হচ্ছে কি কন্যা। আমাদের কি হস্যই, আগেই বলেছি অপিনিহিতি, হস্যই বা হস্যু, হস্য যদি পরিবর্তিত হয় তাহলে তাকে অপিনিহিতি বলা হয়। অভিশ্রুতি, অভিশ্রুতি অপিনিহিতির পর স্বরধ্বনির সঙ্গে মিলে, অপিনিহিতির পর স্বরধ্বনির সঙ্গে মিলে বা যুক্ত হয়ে শব্দের পরিবর্তন। যেমন রাইখিয়া, রাইখিয়া সেখান থেকে হচ্ছে রাখিয়া। রাখাইয়া, রাখাইয়া সেখান থেকে হচ্ছে রেখে। এটা হলো অভিশ্রুতির অংশ। স্বরসঙ্গতি, একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন। বলছে একটি স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনির পরিবর্তনকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। যেমন, যেমন কি দেখো জোনাকি, জোনাকি সেখান থেকে হচ্ছে জোনালি। তো ছাত্রছাত্রীরা দেখো সমীভবন, এই সমীভবন কি সেটা দেখো কি বলছে? দুটি সন্নিহিত ব্যঞ্জন ধ্বনির একে অপরের মতো হয়ে যাওয়া। যেমন কি পদ্ম, প দয়ময়ে পদ্ম, সেখানে হচ্ছে প দয়ে দয়ে। এখানে মটা, মকারটা দয়ে পরিণত হয়েছে। ধ্বনি বিপর্যয় বলছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন। বলছে একটি শব্দের মধ্যে দুটো ব্যঞ্জন ধ্বনির স্থান পরিবর্তন হলে তাকে ধ্বনির বিপর্যয় বলে। যেমন বাস, যেমন বাক্স, কি যেমন বাক্স সেখান থেকে হচ্ছে বাস্ক। এই বর্ণটাতে আগে আছে ক, তারপরে আছে দন্তের স, আগে ক পরে দন্তের স, কিন্তু এই শব্দে আছে আগে দন্তের স পরে ক। তাই এটা দুটো ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন হলো, মানে ধ্বনি বিপর্যয় ঘটলো। নকারী ভবন, নকারী ভবন বলছে ল ধ্বনির বদলে দন্তের ন ধ্বনির ব্যবহার, তাকে নকারী ভবন বলে। যেমন লবণ, আমরা সবাই লবণ জানি, আমাদের বাড়িতে আছে, কিন্তু আমরা লবণকে লবণ না বলে কি বলি? নুন। এই যে ল শব্দটি উঠে গেল, তাই এটা হলো নকারী ভবন। তো ছাত্রছাত্রীরা যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা
কে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কিছু যদি বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিনে আসব নতুন অধ্যায় নিয়ে, তোমাদের আরো ভালো করে পড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ।